নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। নমস্কার। প্রথমে খসড়া ভোটার তালিকা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কি মনে হচ্ছে, অ্যাডভান্টেজ কার, বিজেপির না তৃণমূলের? এটা একটা খুব লাখ টাকার প্রশ্ন করেছেন, বা কোটি টাকার প্রশ্ন বলতে পারেন, যে অ্যাডভান্টেজ কার। এখন আপনি যদি কেন্দ্র ওয়াইজ দেখেন, প্রথম কথা হচ্ছে নাম্বার অফ ভোটার্স বাদ যাচ্ছে কতজন। 58 থেকে 59 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গেছে। এর পরে হিয়ারিং আছে, হিয়ারিং এর পরে আমরা বুঝতে পারবো যে আসল সংখ্যাটা কত দাঁড়ায়। এবার যদি কেন্দ্র হিসাবে আমরা দেখি, তাহলে দেখবেন যে কেন্দ্রগুলোতে বিজেপি যে 77টা কেন্দ্রে জিতেছে, যে 77টা কেন্দ্রে তাদের এমএলএ ছিল, বিধায়ক ছিল, সেখানে বাদ যাওয়ার সংখ্যাটা কম। তৃণমূল কংগ্রেস যেগুলোতে জিতেছে সেখানে বাদ যাওয়ার পরিমাণটা, সংখ্যাটা বেশি। এটা নির্বাচন কমিশনের একটা স্ট্র্যাটেজি কিনা, কারণ এই যে একটা ভুল ন্যারেটিভস তৈরি করা হচ্ছে যে বাদ যাওয়া ভোটার মানেই তৃণমূলের ভোটার, বাদ যাওয়া ভোটার মানেই তৃণমূল সেই ভোটে জিতত। আপনি যদি অ্যানালিসিস করেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, এবং সেখানে দেখেন যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে, যেখানে বিজেপির একটা শক্ত ঘাঁটি আছে এবং যাদের সংগঠন শক্তিশালী, সেখানে কিন্তু যে ভোটাররা বাদ যাচ্ছে তারা অবশ্যই মেজরিটি বিজেপির ভোটার ছিল, অর্থাৎ তাদের ভোটেই কিন্তু ওই আসনগুলোতে বিজেপি জিতেছে। একইভাবে যদি সমগ্র ভারতের আপনার পশ্চিমবঙ্গের ছবিটা আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে এসআইআর এর মৃত ভোটারের নাম বাদ গেছে, ডবল এন্ট্রি ভোটারের নাম বাদ গেছে, এবং শিফটেড ভোটারের নাম বাদ গেছে। এই যে ভোটার লিস্ট স্বচ্ছ হচ্ছে, এটা তো গণতন্ত্রের পক্ষে কাম্য, কিন্তু এর মাঝখানে যে ন্যারেটিভস এর কথা হলো, আমি দুটো তিনটে কেন্দ্রের কথা যদি আপনাকে বলি, যে দেখুন নিউ টাউনে বলছিল প্রচুর রোহিঙ্গা আসছে, লাখ লাখ রোহিঙ্গা নিউ টাউন রাজারহাটে বাদ গেছে 31,000 নাম। তাহলে লাখ লাখ রোহিঙ্গা কোথা থেকে এলো? কিন্তু সেই ন্যারেটিভস মিডিয়া তৈরি করে দিচ্ছিল, মেইন স্ট্রিম মিডিয়া সেই ন্যারেটিভ তৈরি করে দিচ্ছিল বিরোধী দল, যে সেখানে যারা আছে সবাই বাংলাদেশ থেকে এসে, রোহিঙ্গারা রয়েছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী রয়েছে। ওই সেটা তো নয়, তার মধ্যে মৃত ভোটার আছে, তার মধ্যে ডবল এন্ট্রি আছে 31,000-এর মধ্যে, তার মধ্যে শিফটেড ক্যান্ডিডেট আছে। সুতরাং আমাদের এই যে একটা ন্যারেটিভস আগে থেকে তৈরি করে দেওয়া, তখন আসলে 26-এর নির্বাচনে লড়তে গেলে এসআইআরটাকে ইস্যু করে লড়া যাবে কিনা, সেইটা রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো তাদের কাছে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে। আমি যদি আরেকটু ডিফাইন্ড ওয়েতে বলি আপনাকে, যে ধরুন নির্বাচন হয় ইস্যুকে কেন্দ্র করে, নির্বাচন হয় সেই অঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে। একজন মানুষ যখন ভোটার যন্ত্রে, অর্থাৎ ইভিএম এ ভোট দিতে যায়, যে বোতামটা টেপে, তখন তার মাথায় এসআইআর থাকে না, তার মাথায় এই 10টা বিষয় থাকে না, মন্দির মসজিদ থাকে না, সে কিন্তু একটা ইস্যুকে মাথায় নিয়ে একবার বোতাম টেপে। যে কারণে দেখবেন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এবছর যে ক্ষমতায় আছে, 5 বছর পরে তারা ক্ষমতা থেকে সরে যায়, কারণ ইস্যুটা পাল্টে যায়। আমাদের এখানে বিরোধী যারা আছেন তারা কিন্তু ইস্যুটাকে না ধরে এসআইআরটাকে ইস্যু করে দিল। এই মানুষের কি চাহিদা আছে, মানুষ কি চাইছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই জিনিসগুলো যে আলোচনার বিষয়, যে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে কিনা, এবং রাজ্যে শিল্প আসছে কিনা, চাকরি হচ্ছে কিনা, এইগুলো ভাবার কথা। একই সঙ্গে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো। উন্নয়ন মানে ক্রিমি লেয়ার অফ দ্য সোসাইটি, সমাজের উচ্চ স্তরের মানুষের সব ভালো করলাম, আর প্রান্তিক মানুষরা যারা যে অন্ধকারে ছিল অন্ধকারেই থাকলো। এই তৃণমূল সরকারের সবচেয়ে পজিটিভ দিক, যেটা নিয়ে তারা বাজি ধরতে পারে, সেটা হচ্ছে তাদের সমাজ কল্যাণমূলক প্রকল্প। এবং এখানে বিরোধীরা সে এসআইআর করুক আর যা করুক, এই গণ্ডিটায় ঢুকতে পারছে না। আসলে আমি কি দেব ক্ষমতায় এলে,
তার থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে কি দিচ্ছি, সেটাই ভোট বাক্সের নির্ণায়ক হচ্ছে। এসআইআর এর থেকে এটা গুরুত্বপূর্ণ। তবে এসআইআর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রে একটা নির্ণায়ক শক্তি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার বেনিফিট কখনো শাসক দল পাবে, কখনো পাবে বিরোধীরা। সুতরাং এসআইআর এর প্রভাব হয়তো অল্প শতাংশ পড়লেও সেটা নির্ণায়ক প্রভাব নয়, অর্থাৎ ডিটারমিনিং ফ্যাক্টর কখনো হবে না, যেমন হয়নি বিহারে। বিহারে এই যে ফলাফল, সেখানে এসআইআর এর কোনো প্রভাব নেই। ঠিক পশ্চিমবঙ্গে, বিহারে যেমন শাসক দল তারা ক্ষমতায় ফিরে এসছে, আবার পশ্চিমবঙ্গেও শাসক দল প্রায় একই ফর্মুলাতে আবার ক্ষমতায় আসবে। এসআইআর যে আতঙ্ক, যে উদ্বেগ তৈরি করেছিল, সেই উদ্বেগ বা আতঙ্ক দিয়ে ভোট হবে। আপনি এখনই এতটা কি করে নিশ্চিত হয়ে বলছেন যে এ রাজ্যে ক্ষমতায় আবার শাসক দলই ফিরবে? খুব পরিষ্কার একটা ইকুয়েশন দেখুন, ক্ষমতায় যারা থাকে তাদের অ্যাডভান্টেজ অনেক বেশি থাকে। এবং আমি আপনাকে বলি যে অ্যান্টি ইনকামবেন্সি এবং ইনকামবেন্সি এই ফ্যাক্টর যদি দেখেন, তাহলে আমাদের এই রাজ্যে এখনো পর্যন্ত বেসরকারি সংস্থা যে গবেষণা করেছে, যে ক্ষেত্র সমীক্ষা করেছে, সেখানে দেখা যাচ্ছে 75% ইনকামবেন্সি রয়েছে। এই 75% ইনকামবেন্সির কারণটা অত্যন্ত পরিষ্কার। মহিলা ভোটার, নতুন ভোটার, তারা কিন্তু একেবারে শাসক দলের পক্ষে। কারণ শাসক দল, আমি গতদিন আপনাকে বলছিলাম যে 94টা সমাজ কল্যাণমূলক প্রকল্প, 95তম প্রকল্প করার ক্ষেত্রে তারা উদ্যোগী হচ্ছে। প্রান্তিক মানুষের কাছে টাকা যাচ্ছে। আপনি বিশ্বাস করুন নাই করুন, এখন ভোটটা হয় কিন্তু টাকাকে নির্ভর করে। এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা কি পরিমাণ প্রভাব ফেলে ভোটের ক্ষেত্রে, আপনি যদি গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কাছে যান তাহলে দেখবেন সেখানে এসআইআর এর নাম থাকলো কি থাকলো না, দুর্নীতি হলো কি হলো না, সেটা ফ্যাক্টর হয় না। সুতরাং এই যে প্রান্তিক মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা পরিত্রাতা হিসাবে, এবং প্রত্যেক মাসের শেষে যখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তিনি যখন ভোট দিতে যাচ্ছেন, ওটা তার মাথায় কাজ করছে। এবং ক্ষমতায় থেকে তিনি বারবার এবং নানান প্রকল্প, নানান মানুষের মধ্যে এই টাকা ছড়িয়ে দিচ্ছেন। অনেকে বিরোধীরা বলেন তাহলে তো শিল্প আসছে না, অর্থনীতি উন্নতি হচ্ছে না, তাহলে কি টাকা দিয়েই এই গণতন্ত্র চলবে? দেখুন, নির্বাচনের ধরন পাল্টেছে। এই ক্ষেত্রে ডোল পলিটিক্স বলে অনেকে সমালোচনা করেন, কিন্তু প্রান্তিক মানুষের সেই সমালোচনার কিছু যায় আসে না। তারা এই টাকাটাকে রোলিং করে ইকোনমিতে, অর্থাৎ যে টাকা সে পাচ্ছে সেই টাকার আবার ব্যবহার করে। এবং এর পাশাপাশি শিল্প আসছে না ঠিকই, এ কোন শিল্পের কথা বলছে? বৃহৎ শিল্পের কথা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে, এবং সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রিপোর্টে বলেছে এসএমএসির কথা এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের কথা। এই সেক্ষেত্রে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই রাজনীতিতে আমি এখন থেকেই নিশ্চিত হচ্ছি যে মহিলা ভোট, সংখ্যালঘু ভোট, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। তাই তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা অনেকটা বেশি, কিন্তু গণতন্ত্রে লাস্ট মুহূর্তে অনেক কিছু বদল হতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে। আপনি আপনার বক্তব্যে অনুপ্রবেশের কথা বললেন, ভুতুড়ে ভোটারের কথা বললেন। খসড়া তালিকায় দেখা যাচ্ছে যে ভুতুড়ে ভোটার বলে তারা 1,83,000 ভোটারকে চিহ্নিত করেছে। তো এই 1,83,000 ভুতুড়ে ভোটারকে কি আমরা অনুপ্রবেশকারী বলতে পারি? আর যদি তাই হয়, তাহলে বিরোধী দলনেতা যে বারবার বলে আসছে 1,20,00,000 অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাহলে তো সেই তত্ত্ব টিকছে না। যদি একেবারে সংক্ষেপে একেবারে টিকছে না। তার কারণ বিরোধী দলনেতা এটা টেকার আগে নিজের টিকে থাকার জন্য এইসব তথ্যের কথা বলছেন, এবং বিরোধী দলনেতা একাধিকবার এইসব কথা বলেছেন। কারণ এটা তো পরোক্ষভাবে আপনাকে ভাবতেই হবে। আপনি দেখুন যে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছে যারা অনুপ্রবেশকারীদের পাশে আছে তারা অনুপ্রবেশকে সমর্থন করছে, এটা নয়। আসলে অনুপ্রবেশ, এসআইআর এর সঙ্গে অনুপ্রবেশের বিষয়টা মিশিয়ে দিয়েছে। আসলে তিনি অনুপ্রবেশকারীদের এই যে পাশে থাকাটা বোঝাতে কি চাইছেন? কারণ তিনিই তো ক্ষমতায় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রক। অনুপ্রবেশ হয়ে আসলো কি করে এতদিন? এটা তো তিনি অনুপ্রবেশ কিভাবে হলো তার জাস্টিফিকেশন দিচ্ছেন। তার কারণ উনিই তো পাশে ছিলেন বলেই অনুপ্রবেশ হতে পেরেছে বলে বিরোধীরা সংসদে বলছেন।
সুতরাং এই কথা বলে অনুপ্রবেশকারীদের যে ইস্যুটা 1 লাখ যে ভুতুরে ভোটারের কথা বলছে, 1,20,000 কি 30,000, সেই সংখ্যাটা খুবই নগণ্য। সেক্ষেত্রে কোনো ধরনের যদি দুর্নীতি হয়ে থাকে বা কোনো ধরনের অবৈধ নিয়ম হয়ে থাকে, নির্বাচন কমিশনে সবাই চাই আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, সে তাতে ভোট হোক। এবং সেক্ষেত্রে ওই 1 কোটির তত্ত্ব, 1,20,00,000 তত্ত্ব হাস্যকর ভাবে উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন নিজেই, যারা বিজেপির এজেন্ট। আচ্ছা, আপনি স্বচ্ছ ভোটার তালিকার কথা বললেন, কিন্তু এই খসড়া ভোটার তালিকার পর আমরা বেশ কয়েকটা অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছি। যেমন ডানকুনির এক তৃণমূল কাউন্সিলর সূর্য দে, তিনি খসড়া ভোটার তালিকায় মৃত। আবার দেখা যাচ্ছে 5 বছর বয়সেও সন্তানের পিতা। তাহলে এই যদি খসড়া ভোটার তালিকায় দেখতে পাই, যে তালিকা শুদ্ধিকরণের জন্য তৈরি হয়েছে, তাকে কতদূর শুদ্ধ বলা যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। 2 ধরনের সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হচ্ছে যারা ডাটা এন্ট্রি করেছে, যারা এই তথ্য ওখানে নিয়েছে, তাদের কোনো হিউম্যান এরর হয়েছে, এটা হতে পারে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে এইটা যে হয়ে আসছে, এইটা এতদিন ধরে হলো, এর দায় কার? সেই ব্যক্তি তো নিজে গিয়ে তোলেনি, সেই ব্যক্তি তো নির্বাচন কমিশনের মাধ্যমে তুলেছে। তাহলে নির্বাচন কমিশন এই যে লিস্ট গুলো আসছে, এই নামগুলো আসছে, প্রত্যেকটা হয়েছে থ্রু নির্বাচন কমিশন। রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস করেনি। তাহলে এতদিন তারা শুদ্ধ করতে পারলো না কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? যে ওই 15 বছরের পিতা হচ্ছে কতজন, এরকম একটা বড় পরিসংখ্যান এসছে। ছেলের সঙ্গে বাবার বয়সের দূরত্ব কত, ডিস্টেন্স কত, এরকম এসছে। এই সব ভুল, এই দায় নির্বাচন কমিশনের। তারা ভুল করেছে, তাদের তথ্য, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।